হিয়ারিং এর হয়রানির ছবি বিভিন্ন জায়গা থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর এবার সেই হিয়ারিং হয়রানির ফলেই মৃত্যুর অভিযোগ উঠছে জয়নগরে। হাসপাতালে যখন ভর্তি ছিলেন বৃদ্ধ, তখন অক্সিজেন সিলিন্ডার নিয়েই শুনানি কেন্দ্রে ছুটতে হয়। অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায় তিনি শুনানি কেন্দ্রে যান। আর এই ধকল, হাসপাতাল থেকে শুনানি কেন্দ্রে যাওয়ার ধকল নিতে পারেননি তিনি। হাসপাতালে ফিরেই মৃত্যুর ঘটনা। অর্পণ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্পণ, দেখো, কমিশনের নির্দেশিকা সেটা যে মানা হচ্ছে না, তার একের পর এক ছবি আমরা তুলে ধরছি। এই বৃদ্ধের মৃত্যুতে পরিবার ঠিক কি অভিযোগ করছে? দেখো, প্রথমেই যখন এই এসআইআর শুরু হয় যখনই চাওয়া হয়েছে 2002 সালের ভোটার লিস্ট, তখন থেকেই এই বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন, কার্যত হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে ডায়মন্ড হারবার হাসপাতাল, সেখান থেকে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অক্সিজেন সাপোর্টে থাকাকালীন তাদের পরিবারের হাতে আসে যে তাকে হিয়ারিংয়ে আসতে হবে। সেই অবস্থায় কার্যত বন্ডে সই করে সেই রোগীকে নিয়ে আসে হিয়ারিংয়ে, এবং হিয়ারিং শেষে তুমি ছবিতে দেখতেই পাবে, হিয়ারিংয়ে যেদিন এসেছিলেন সেই ছবি, যে অক্সিজেন সাপোর্টে তাকে আনা হয়েছে। সেখান থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়। যেহেতু গ্রামের মানুষ, এবারে যখনই আবার শ্বাসকষ্ট শুরু হয়, সঙ্গে সঙ্গে তাকে যখন এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আর এখানেই পরিবারের লোকজন তারা অভিযোগ করছেন, যদি বাবা এই হয়রানির শিকার না হতেন তাহলে হয়তো বাবা বেঁচে থাকতেন। এমনই অভিযোগ করছেন তার ছেলে, তার পরিবারের সদস্যরা এবং এলাকার মানুষজন। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর, যেখানে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের এলাকার যিনি অবজারভার রয়েছেন শাহাবুদ্দিন শেখ, তিনি জানাচ্ছেন যে শুধু এটা একটা নয়, একাধিক এমন ঘটনা ঘটে চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, যার মধ্যে আমাদের এই গড়দেয়ানি গ্রাম পঞ্চায়েতে সেটা কিন্তু নজির হয়ে রইল। কারণ একজনের প্রাণ চলে গেল শুধুমাত্র অক্সিজেন সাপোর্টে তাকে হিয়ারিংয়ে আসতে হলো। নির্বাচন কমিশনারের যারা লোকজন যারা কাজ করছেন, তারা যদি মানবিক হতো তাহলে হয়তো এই মানুষের প্রাণটি যেত না। আর এই নিয়ে পরিবারের লোকজন তারাও কিন্তু নির্দেশ সত্ত্বেও আমরা দেখছি যে বারবার এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। হচ্ছে কি একটু আতঙ্কিত ছিল, আমাদেরকে বারবার ডেকে বলতো যে কি হবে, আমার নাম নেই, তোদের কি হবে বা আমার কি হবে, আমাদের নাম নেই, নাম কেটে গিয়েছে, কিভাবে কারা কেটে দিয়েছে, এই সমস্ত জিনিস সবসময় নিয়ে আমাদের সাথে কথা বলতো। আমরা বলতে এখন হিয়ারিং হবে, এবার এই করতে করতে আপনি অসুস্থ হয়ে গেল, হাসপাতালে নিয়ে গেছি। এবার হিয়ারিংয়ের ডেট পড়ে আছে, ওখানে নিয়ে গিয়েছি। অক্সিজেনের অবস্থা, এখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেই অবস্থায় আমরা নিয়ে গেছি হিয়ারিংয়ে। নিয়ে এসে বাড়ি থেকে এসেছি, একটা দিন ছিল, তারপরের দিন সকালবেলা ওই নিয়ে হাসপাতালে নিয়ে গেছি। নিয়ে যেতে যেতে উনি মারা গেছে। ওনার 2002 সালের লিস্টে নাম নেই, সেই জন্য সবসময়ের জন্যে তিনি চিন্তা করত। সেইভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছে। তারপর ওনাকে চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি করা হয়। সেখান থেকে অক্সিজেন অবস্থায় আবার জয়নগর 2 নম্বর ব্লকে হিয়ারিংয়ে নিয়ে যাওয়া হয়। তারপর বাড়িতে আনা হয়। তারপর থেকে আরও বেশি উনি চিন্তিত হয়ে পড়ে। তারপর আবার চিত্তরঞ্জনে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে উনি পরলোক গমন করেন। দিকে দিকে হয়রানির একই ছবি। অশোকনগর, আমডাঙ্গা, আলিপুরদুয়ার, ফাঁসি দেওয়ায় কোথায় কিভাবে হিয়ারিংয়ে হয়রানি চলছে দেখুন একবার। শিবানী ঘোষ, বৃদ্ধার বয়স 104 পেরিয়েছে। শনিবার তিনিও শুনানিতে। 104 বছর। 104 বছর? হ্যাঁ। ভোট দিয়েছেন এর আগে? হ্যাঁ। কতবার ভোট দিয়েছেন? যতবার ভোট হয় ততবার দিই। আসলাম, আমার মনের জোর আছে বলে আমি এসেছি। উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা শিবানী ঘোষ শতায়ু, হাঁটা চলা তো দূর, ঠিকমতো দাঁড়াতেই পারেন না। এদিন তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়। শুনানির জন্য টোটো করে কল্যাণগড় বিদ্যা মন্দিরে শতায়ু। টোটো থেকে নামিয়ে কোলে করে শুনানি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আমার মাকে নিয়ে আসে। 104 বছর বয়স। আসার কথা না, কিন্তু কেউ যায়নি। 93 সালে আমাদের তখন আমডাঙ্গা বিধানসভা ছিল। আমডাঙ্গা বিধানসভায় আমরা ভোট দিয়েছি, আমি দিয়েছি, আমার মা দিয়েছে, আমার ভাই দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা দায়িত্ব আছে এই ব্যাপারে তাদের দেখা উচিত ছিল। মায়ের এই মুহূর্তে কিছু হয়ে গেলে যারা দায়িত্ব আছে এই এসআইআর সংক্রান্ত ব্যাপারে তারা দায়িত্ব নেবে। যদিও অন্য দাবি বিএলওর।
আমরা বাড়িতে গিয়ে তাকে পরিষ্কার করে জানিয়ে বলে দিয়েছি যে স্বেচ্ছায় যদি তুমি যেতে পারো তাহলে আমরা খুব খুশি হব, নতুবা আমরা অবশ্যই তোমার বাড়িতে আসবো। ওনার বক্তব্য ছিল যে আমার এত বছর বয়স সত্ত্বেও আমি নিজে চোখে চশমা পরি না, আমি নিজে হাতে খাই, আমাকে কেউ খাইয়ে দেয় না। উনি যদি স্বেচ্ছায় এখানে আনন্দ উপলব্ধি করার জন্য আসে, সেখানে আমরা বাধা দিতে পারি না। 2022-এর তালিকায় বাবার নাম ভুল, তাই শনিবার পার্বতী সূত্র ধরে ডাক পড়ে শুনানিতে। সেখানে গিয়ে নাম বাদ যাওয়ার আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন তিনি। এমনই অভিযোগ উত্তর 24 পরগনার আমডাঙ্গায়। একটু টেনশনেও ছিল, টেনশনের কারণে অসুস্থ হয়ে মাথা ঘুরছিল আর শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। আগে থেকে অসুস্থ ছিল নাকি? না, আগে থেকে অসুস্থ ছিল না, লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। নিয়ে হেনস্থা করাটা কোনো প্রয়োজন মনে করি না আমি। সবাই তো চায় ভারতবর্ষে সবাই বসবাস করতে। যদি এরকম করে মানুষকে বঞ্চিত করে বাদ দেওয়া হয় তাহলে তো সবাই সুখী। নর্মদা রায় প্যারালাইসিসে বাঁ হাত অচল, বাঁ পায়েও সমস্যা। তার দাবি 2002-এর ভোটার তালিকায় তার মা বাবার নাম ভুল, তাই শুনানিতে ডাকা হয়েছে। নর্মদা রায়ের আরও দাবি, এখন তিনি কলকাতায় থাকেন। এসআইআর এর শুনানির জন্য কলকাতা থেকে ফাঁসি দেওয়া যেতে হয়েছে। 3 বছর ধরে অসুস্থ, এগুলো তো ঠিক না। আমি যে আমাকে হ্যারাস করালো, আমি যে আসলাম, কত কষ্ট করে আসলাম, আমাদের বাড়িতে যাইনি, আমাকে দেখেছে, আসতে বলেছে, আমি এই জন্য আসলাম। হ্যাঁ, আমি কলকাতায় থাকছি, ওখান থেকে এসেছি। আলিপুরদুয়ারের বুলবুল ডোম নতুন ভোটার, 2025-এর ভোটার তালিকায় নাম তুলেছেন। তাকেও এদিন এসআইআর শুনানিতে ডাকা হয়। তার দাবি, পড়াশোনার জন্য এখন তিনি জলপাইগুড়ির বানারহাটে থাকেন, কিন্তু 2002-এর ভোটার লিস্টে বাবার নাম ভুল, তাই এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। বানারহাট থেকে যেতে হয়েছে আলিপুরদুয়ারে। আপনি কি নতুন ভোটার? হ্যাঁ, এবার আমার নতুন। অসুবিধা তো হচ্ছে, লিস্টের নাম নাই, বারবার এই কাগজ ওই কাগজ, আর বাইরে থেকে আমি আসছি, আর কাগজ নিয়ে ঝামেলা একটু হচ্ছে। কোথায় থাকেন হোস্টেলে? হোস্টেলে আমি বানারহাটে থাকি। আমার মা বাবা দুজনেরই ভোটার কার্ডে 2002-তে নাম ছিল, লিস্টেও নাম আছে, কিন্তু আমার নাম আসেনি। কেন আসেনি আমি সবকিছু বার করে দেখালাম যে কত সিরিয়াল নাম্বার ছিল, কি ছিল। ইভেন যিনি স্যার ভেতরে বসেছিলেন উনি নিজেও এটা নিয়ে ভীষণ মনে হলো ডিসঅ্যাপয়েন্টেড যে কেন ফর্মটা ঠিক করে ফিল আপ করা হয়। আমাকে হ্যারাস করতে হয়েছে, কারণ আমি অন ডিউটি ছেড়ে এসেছি, কলকাতা থেকে এসেছি, আজকে সকালবেলা ঢুকেই আমি এখানে এসেছি। নিউজ 18 বাংলা। কারোর অশক্ত অসুস্থ শরীর, কারোর বয়স 90 পেরিয়েছে, না তারাও বাদ যাননি। তাদেরকেও ডাকা হয়েছে হিয়ারিংয়ে, যেতে হয়েছে তাদের। গোটা শহর জুড়ে, কলকাতা জুড়ে হয়রানির ছবি। টালিগঞ্জের অমরেন্দ্র মুখোপাধ্যায়, বয়স 90 ছুঁই ছুঁই, ঠিকমতো হাঁটতে পারেন না। এই অবস্থাতে ক্র্যাচে ভর করে শনিবার শুনানিতে। হেঁটে আসতে তো কষ্ট হচ্ছে। খুবই কষ্ট হচ্ছে। 2024-এ ভোট দিয়েছেন তো? হ্যাঁ। তখন কি বাড়িতে? বাড়িতে না, তখন গিয়েছিলাম। এই যে অবস্থা, হাঁটতে পারতাম, এখন তো পারছি না। কবে থেকে একদম হাঁটতে পারছেন? বছরখানেক তো বটেই। এই অবস্থায় এখানে আসতে হচ্ছে, কতটা কষ্টকর? খুব কষ্ট, খুব কষ্ট হচ্ছে। আমার তো খুব খারাপ লাগছে, তো পায়ের জোর নেই, এসছে, আসতে হবে। একটা আশঙ্কা থাকছে, কতটা ভয় লাগছে? না থাকলে তো খারাপ লাগবে না। এতদিন আমরা ভোট দিয়েছি, আমরা আগে থাকতাম ম্যাডিস্কার পার্কে, সেখানেও ভোট দিয়েছি, আবার এখানে এসেও ভোট দিচ্ছি। 80 বছরের ঊর্ধ্বে কাউকে এখানে মানে ডাকাও হবে না, এটা বলেছিল কমিশনার, কিন্তু আপনাকে তো আসতে হলো। তারপরে শুনলাম যে না, যেতে হবে, সবাইকে যেতে হবে, একবার একরকম বলে। বলার কোনো ঠিক নেই, বুঝলেন? কি যে বলছে, কি যে না বলছে, এক বলছে হবে, এক বলছে হবে না। খুব কষ্ট হচ্ছে, কোমরে ব্যথা, পায়ে কমলে বা হাঁটা চলা করতে পারি না, আতঙ্কে চলে এসেছে। ভোট দেওয়া যদি নাম না থাকে কোথায় পাঠিয়ে দেবে, ওই জন্য ভয়তে আমরা এখানেই জন্ম। উত্তর কলকাতার শ্যামপুকুর,
এখানকার বাসিন্দা বছর 67 সুমিতা বিশ্বাস। তার দুটি হিপ জয়েন্ট ভাঙা, অপারেশন হয়েছে, ঠিকমতো হাঁটতে পারেন না, কিন্তু 2002-এর ভোটার তালিকায় নাম না থাকায় তাকে ডাকা হয় শুনানিতে। এদিন গাড়ি ভাড়া করে এসআইআর শুনানিতে নিয়ে যাওয়া হয়। হিপ জয়েন্ট দুটোই ভাঙা, এই তো 25-এ একটা ভেঙেছে, তার আগে তোমার করোনার সময় একটা ভেঙেছিল। এখন অপারেশন হয়েছে? হ্যাঁ, দুটোই অপারেশন। হাঁটতে তো পারছেন না, ওই ধরে ধরে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করি, তাছাড়া পারি না। নির্বাচন কমিশন ব্যবস্থা করলে ভালো হতো। ভালো তো হতো। ওনারা বলেছেন 85 বছরের ঊর্ধ্বে হলে পরে, আপনার বয়স 65, 60 বছরে অনেকে অসুস্থ হয়ে পড়ে। হয় 50-এও হয় অনেকে। ঘরে হলে তো ভালোই হতো, কিন্তু তো হলো না, আমার তো আসতেই হলো। গাড়ি থেকে নামিয়ে বৃদ্ধাকে ধরে ধরে শুনানি কেন্দ্রে নিয়ে যান তার দাদা। ক্যাব ভাড়া করেই যেতে হচ্ছে, হেঁটে যাওয়ার বাসে যাওয়ার পয়সা নেই। হয়রানির শিকার। আমি ট্যাক্সিতে এসেছি, ট্যাক্সিতেই যাচ্ছি। আমার ওখানে গিয়ে করালে তো বাড়িতে গিয়ে, কিন্তু এখন যা ইলেকশন কমিশনে 85-তে ঊর্ধ্বে, কিন্তু ওনার তো 85 হয়নি। যদি অসুস্থ লোক হয় 60 বা 50, এমনও তো আছে বিকলাঙ্গ, তাদের জন্য বাড়িতে করলে আমার মতে ভালো। নিউজ 18 বাংলা। বিরতির আগেই আপনাদেরকে বলেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে গিয়ে যে সভা করেছেন সেখান থেকে রূপশ্রীর সমস্যা মেটানোর আশ্বাস তিনি দিয়েছেন। তিনি দুই তরুণীকে আশ্বাস দিয়েছেন এবং তার আশ্বাস মেলার পরেই সরাসরি তাদের বাড়িতে চলে যান এলাকার বিধায়ক। आने वाले 3-4 महीने में जब दीदी का सरकार बनेगा चौथी बार, और मैं 1 महीना के अंदर यहाँ फिर से जरूरत पड़े तो आऊंगा, मेरा पहला प्रायोरिटी रहेगा अलीपुरदुआर। यहाँ पे ट्राइपार्टाइट मीटिंग बुलाया जाएगा और 7 दिन के अंदर ये डिसीजन इम्प्लीमेंटेड हो और 250 से बढ़ के 300 रुपया हो, वो हम सुनिश्चित करेंगे, ये मेरा वादा है। আলিপুরদুয়ার মানে চা বাগান, চা শ্রমিক আর আদিবাসী ভোটার। 26-এর বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের মন পেতে শনিবার একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ভোটে জিতলে চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে 300 টাকা করে দেওয়া হবে। आने वाले 3-4 महीने में जब दीदी का सरकार बनेगा चौथी बार, और मैं 1 महीना के अंदर यहाँ फिर से जरूरत पड़े तो आऊंगा, मेरा पहला प्रायोरिटी रहेगा अलीपुरदुआर। यहाँ पे ट्राइपार्टाइट मीटिंग बुलाया जाएगा और 7 दिन के अंदर ये डिसीजन इम्प्लीमेंटेड हो और 250 से बढ़ के 300 रुपया हो, वो हम सुनिश्चित करेंगे, ये मेरा वादा है। এদিন আলিপুরদুয়ারের মাঝের ডাবরির চা বাগানে সভা করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মুখে চা শ্রমিকদের সমস্যা, অভিযোগের কথা। केंद्र के जो PSUs है उसके अधीन जो चा बागान है उसमें भी वो EPF जमा नहीं करते, तो एक भी बीजेपी का विधायक सांसद कभी ये बात को पार्लियामेंट में, देश के संसद में उठाया है? सरकार के अधीन जो PSUs है और जो चाय बागान है उसमें EPF का पैसा क्यों नहीं मिलता है? जवाब दे पाएगा मनोज तिग्गा जी? कभी आंदोलन करते हुए देखा है आपने? कभी कोई PF ऑफिस घेरते हुए देखा है? 2016 के चुनाव के पहले देश का प्रधानमंत्री आके आप सबको वादा करके गया था कि उनका सेंट्रल गवर्नमेंट डंकन से 7 चाय बागान टेक ओवर करेगा और उसको चलाएगा। 10 साल में एक नोटिफिकेशन इशू किया था, उसको भी विथड्रॉ कर लिया गया है। जिस पार्टी का प्रधानमंत्री का बात का कोई महत्व नहीं है, उस पार्टी कभी आपको कोई भी राहत दे सकता है क्या? 2021-এর বিধানসভা ভোটে গোটা বাংলায় সবুজ ঝড় উঠলেও উত্তরবঙ্গে ভালো ফল করে বিজেপি। আলিপুরদুয়ারের 5টি বিধানসভা আসনের মধ্যে 5টিতেই জেতে তারা। 26-এ সেই আলিপুরদুয়ারের সব বুথে তৃণমূলকে জেতানোর টার্গেট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিশানা করলেন বিজেপিকে। बीजेपी के सांसद और सांप एक है। आप अगर अपने घर के पीछे 1 सांप छोड़ दो, 2 सांप छोड़ दो, 18 सांप छोड़ दो या 12 सांप छोड़ दो, सांप तो सांप ही रहेगा। आप जिसको दूध पिला के बड़ा किया वही आपको काटेगा, वही सांप। तो इस बार भाई एक भी सांप नहीं रखना इस बंगाल का मिट्टी में, और खास करके इस अलीपुरदुआर का मिट्टी में।
মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে আলিপুরদুয়ারকে 5-এ 5 করতে হবে। এই আলিপুরদুয়ার সাব ডিভিশন ছিল মামাটি মানুষের সরকার জেলা করেছে। আলিপুরদুয়ারের প্রতিদানের সময় 2026-এর বিধানসভা নির্বাচন। যারা বাংলার লক্ষ লক্ষ ভোটারকে আনম্যাপ করে তাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চেয়েছে, সেই বাংলা বিরোধী আলিপুরদুয়ার বিরোধী বিজেপিকে আলিপুরদুয়ারের ম্যাপ থেকে বিদায় দিয়ে আনম্যাপ করে পাঠিয়ে দিতে হবে দিল্লিতে। सबक कैसे सिखाएंगे आप? भाई तृणमूल को हर बूथ से 10 वोट 20 वोट 50 वोट से जिता के नहीं होगा। हर बूथ से जोड़ा फूल ऐसे खिलेगा कि जिस दिन बूथ से नतीजा आएगा, पोलिंग स्टेशन के बाहर, काउंटिंग सेंटर के बाहर बैलेट बॉक्स खुलेगा, तो ये हैरान रह जाएंगे कि अलीपुरद्वार में हुआ क्या। ऐसे जवाब देना है। वोट टू प्रोटेस्ट। आप जवाब ऐसे देंगे कि इनको साफ कर दीजिए, उखाड़ के फेंकना पड़ेगा, तभी ये सबक सीखेंगे। 2021 में 5 के 5 सीट में तृणमूल कांग्रेस हारी थी। बंगाल में बीजेपी हारी तो बंगाल के सारे पैसे बंद। अलीपुरद्वार में तृणमूल कांग्रेस हारा तो 5 साल में कोई बीजेपी का नेता कार्यकर्ता अगर मुझे दिखा दे कि भाई अलीपुरद्वार में, कालचिनी में, कुमारग्राम में या फलाकाटा में तृणमूल हारा है और एक माँ को, एक बहन को लक्ष्मी भांडार नहीं मिला है, मैं आपके सामने मुंह दिखाने कभी नहीं आऊंगा। यही फर्क है बीजेपी में और तृणमूल में। 26-এর বিধানসভা ভোটের আগে রণসংকল্প যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তার কর্মসূচি শুরু হয় বারুইপুর থেকে, শনিবার আলিপুরদুয়ার। এবার রাজ্যের নানা প্রান্তে সভা করবেন অভিষেক। কর্মসূচি চলবে 27শে জানুয়ারি পর্যন্ত। বারুইপুরের পর আলিপুরদুয়ারেও অভিষেকের মঞ্চে দেখা মেলে র্যাম্পে। নিউজ 18 বাংলা। চা শ্রমিকদের সমস্যা যে মিটবে, তাদের মজুরি যে বাড়িয়ে দেওয়া হবে ভোটে জিতলে, সে কথা আলিপুরদুয়ারের সভা থেকে যেমন ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে যে কথা এর আগেও বলছিলাম যে রূপশ্রীর সমস্যাও মিটবে, সেই আশ্বাসও তিনি দিয়েছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানি, প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, দেখো রুমেলা, গতকালকে যখন অভিষেকের সভা হয় সেই সময় অভিষেক কিন্তু কার্যত একটা কল্পতরুর মতো হিসেবে মানুষের সামনে চলে আসেন। তার কারণ হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব চলে, মানুষদের প্রশ্ন শুনতে চায়। সেই সময় মাঝেরডাবরি চা বাগানের যে মিলা নাগাসিয়া নামে একজন গৃহবধূ, তিনি কিন্তু অভিষেককে প্রশ্ন করেন যে তিনি 2 বছর আগে তার বিয়ে হয়েছে কিন্তু এখনো তিনি রূপশ্রী প্রকল্পের টাকা পাননি। তখনই মঞ্চ থেকেই অভিষেক ঘোষণা করে যে এই সমস্যা দ্রুত সমাধান করা হবে এবং বিয়ের অভিনন্দন জানানো ওই গৃহবধূকে অভিষেক। তারপরেই কিন্তু যে একেবারে সবার পরেই কিন্তু ব্যবস্থা নিল আলিপুরদুয়ার বিধায়ক, সেই বিধায়ক সুমন কাঞ্জিলাল নিজে কিন্তু ওই গৃহবধূর বা চা শ্রমিক গৃহবধূ যে তার বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে তার নথি সংগ্রহ হয়েছে, তার ফটো সংগ্রহ হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই চা বাগানের 3 জন রূপশ্রী প্রকল্পের টাকা পাননি বলে জানা যাচ্ছে। সেগুলো দ্রুত যাতে টাকা পান সেই ব্যবস্থা করছে প্রশাসন। মঞ্চ থেকে ঠিক কি বলেছেন অভিষেক? हाँ, आपका शादी का पैसा नहीं मिला? इधर क्या हुआ? शादी का पैसा नहीं मिला? नहीं मिला? अप्लाई किया था? कहां अप्लाई किया था? इधर बीडीओ ऑफिस? किधर? डीएनएम ऑफिस। शादी हो गया आपका? वो एप्लीकेशन का एक फोटो मुझे भेजना, मैं सुनिश्चित करूंगा कि आपको मिले, ठीक है? और शादी मुबारक हो आपको। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, গোষ্ঠী কোন্দল আর তাতেই উত্তপ্ত ভাঙর। যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলা চালানোর ঘটনা। গত রাতে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে চড়া এবং শওকত অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো, কল্যাণ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। কল্যাণ, ভাঙরে হঠাৎই উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ার কারণ? একেবারেই জানিয়ে রাখি, এই যে বিধানসভা ভোটের আগে যে উত্তেজনা, তা কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে ভাঙড়ের রাজনীতিতে।
গত রাতেই অদূত মোল্লা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তার বাড়িতে বেশ কিছু মানুষজন গিয়ে তারা হুমকি দেয় বলে অভিযোগ। আর এই ঘটনা জানাজানি হতেই শওকত মোল্লা বিরোধী অনুগামী বলে পরিচিত হাকিমুল ইসলাম সহ যারা আরাবুল ইসলাম অনুগামী তারা কিন্তু একের পর এক ফেসবুকে পোস্ট করছিল। সেই ঘটনার রাতের পর আজকে সকালে যখন হাকিমুল ইসলাম সহ প্রদীপ মণ্ডল একাধিক তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু অদূত মোল্লার বাড়িতে গিয়েছিল তার সহানুভূতি জানানোর জন্য, তার সঙ্গে কথা বলার জন্য। যখন হাকিমুল ইসলাম সহ এই যে সমস্ত তৃণমূল নেতা কর্মীরা গিয়েছিল তারা যখন কথা বলছিল সেই সময় শওকত মোল্লা অনুগামী বলে এলাকায় পরিচিত আলিনুর মোল্লা, রাজু মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু এই অদূত মোল্লার বাড়িতে যায় এবং সেখানে হাকিমুল ইসলামের যে গাড়ি ছিল সেই গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এবং অদূত মোল্লাকেও বলে যে যারা দল বিরোধী কাজ করেছে তাদেরকে কেন তার বাড়িতে আসতে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে হাকিমুল ইসলাম সহ যারা গিয়েছিল তারা গত ভোটে দল বিরোধী কাজ করেছিল বলে কিন্তু দাবি করছে এই আলিনুর এরা। ফলে তারা কেন এর বাড়িতে এসে সেই নিয়ে কিন্তু বাক বিতণ্ডা হয়। পরে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা যায়, ওসি কাশীপুর নিজে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে। যখন হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল সহ যে তৃণমূল কর্মীরা গিয়েছিল তারা যখন হাকিমুল ইসলামের গাড়ি করে ফিরছিল সেই সময় শওকত মোল্লা অনুগামীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। হাকিমুল ইসলামের গাড়িতে ইট ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উত্তর কাশীপুর থানার নজর থাক, আমাদের পরিস্থিতির দিকে নজর থাক।